চলুন, করে যাওয়ার সময় হয়ে গেছে। এই তলাটা খোলো। আচ্ছা শুনুন না, আমার বাড়ি থেকে কেউ আসেনি না? না, বাইরে আসুন, বাইরে আসুন। বলছি কাইন্ডলি ওনাদের একটু বলুন না, দেখুন না যদি আমার বাড়ি থেকে কেউ এসে থাকে। বললাম না কেউ আসেনি। আর যদি দেখা করে রেয়া তাহলে কোর্টে এসেই দেখা করবে। এই চলো, নিয়ে চলো ওনাকে। অফিসার, অফিসার প্লিজ আর একবার দেখুন না আমার বাড়ি থেকে কেউ এসছে কিনা। আরে মশাই, বললাম তো কেউ আসেনি। কেন বারবার আমাকে আপনি জিজ্ঞাসা করছেন? এই এটা চলো ওনাকে। খুনি আসামির সঙ্গে দেখা করতে কেই বা আসবে? মা তো সারা জীবন আমার মুখে দেখবে না মনে হয়। আর আয়ুষই তো না, রিপোর্টের ফাইলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা মিসিং হলে মুশকিল। ইন্স্যুরেন্স কোম্পানির রিপোর্টে তো অ্যাকচুয়ালি ম্যাম এই রিপোর্টটা ইনকমপ্লিট। আমরা এই স্টেজে দাঁড়িয়ে সেই অনেক দিন আগের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ড্রাইভারের পার্টিকুলার সেই দিনের কন্ডিশনটা কী ছিল সেটা ফিগার আউট করা বেশ ডিফিকাল্ট। জয়তারা মা, মাগো কাকে পাঠালি মা? এ তো দেখছি একেবারে তোর কালার জেরক্স মর্তদামে নেমে এসেছে। যাই দেবী বন্দনাটা সেরে ফেলি। কোর্টের রায় না বেরোনো পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে ম্যাম। নমস্কার ম্যাডাম। আপনি? হ্যাঁ ম্যাডাম, আমি। এই অধম তার ভাগ্নের জন্য করো জোরে আপনার সামনে তার জীবন ভিক্ষা করছে ম্যাডাম। অগ্নি খুন করতে পারে না ম্যাডাম। আমি বলছি, দায়িত্ব নেই, আমি ওর বড় মামা, তো আমি ওকে ছোটবেলা থেকে দেখছি। এই অধর্মের কাজও করতে পারে না ম্যাডাম। হ্যাঁ মানছি ওর একটু পান দোষ রয়েছে, সেই জন্য মাঝে মধ্যে টাল খেয়ে বৌমাকে কি বলতে কিন্তু বিশ্বাস করো খুন করতে পারে না ম্যাডাম। দেখুন, যার যাওয়ার সে তো চলেই গেছে, আর যে গেছে সে আমার কাছে কি ছিল আপনার থেকে ভালো তো কেউ জানে না ম্যাডাম। এই তো দিন রাত মা কালীকে ডাকি আমি, ওনার আত্মার শান্তি কামনা করি। ম্যাডাম আমি বলছিলাম যে ও খুন করতে পারে না, আমার ভাগ্নে খুন করতে পারে না। আচ্ছা একটা দিন না, আমায় শাস্তি দিন। হ্যাঁ আমায় শাস্তি দিন। দেখুন ওর জায়গায় আমায় শাস্তি দিন। আমি তো জেল খেটেছি আগে, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা কথা বিবেচনা করে দেখুন, আপনাদের বাড়ির একমাত্র জামাই তো ছেলের মতন ম্যাডাম। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলুন। ম্যাডাম একটু বিবেচনা করে দেখবেন, এই অধমের কথাটা একটু ভাববেন ম্যাডাম। ম্যাডাম দেখবেন যেন আমার ভাগ্নেটা। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ কিবা যৎসরি পুণ্ডরীকাক্ষ সবাধ্যে ইয়ভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম মাধব মাধব বাতি মাধব রিধি শরন্তি সাধব।
এতে গন্ধ পুষ্পে নমঃ যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে এমন না বলো না, না শেষ হয়নি। আয়ুষী এখনো কাজ করছে। কে ফোন করেছে? কাকিমণি? অগ্নি কি তাহলে বেল পেয়ে গেছে নাকি? আয়ুষী, কাঁদিস না মা। দিদি, অপরাটা এই সময় থাকলে ভালো হতো। নিকিটা থাকলেও না হয় ওকে সামলাতো। আমি দেখছি অপর্ণা কোথায়। চলো আমিও যাই। মেয়েটার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। ওকে সামনে আমি নিজেই তো পারি না। অপর্ণাকে ডাকতে মন সায় দেয় না। মেয়েটা বাবার কাজ করছে, একবার নিজের চোখে এসে দেখো। লোককে কে ফোন করেছিল বলে মনে হয় তোর মৌ না? কি হচ্ছে কে জানে। তুমি দিভাইকে এক্সপেক্ট করেছিলে তাই না জিজু? কোনো লাভ নেই। ও তো ওর বাবার খুনিকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে। তোমার এই অবস্থাটা কোনোদিনও ফিল করতে পারবে না। করবেই বা কেন বলো? ও তো মেনে নিয়েছে যে তুমি ওর বাবার খুনি। কিন্তু এটা সত্যি নয় মেঘলা, বিশ্বাস করো। হ্যাঁ, আমি মানছি অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সঙ্গেই হয়েছিল, আই অ্যাডমিট। কিন্তু জিজু, এসব কথা তো আমাকে বলে কোনো লাভ নেই, বিকজ আমি জানি তুমি কিচ্ছু করোনি, তুমি কিচ্ছু করতে পারো না। নেভার এভার। আমি বিলিভ করি তোমার। থ্যাংক ইউ। কিন্তু জিজু, দিভাই তো। আয়ুষের কথা থাক না এখন, তুমি তো আছো এখন আমার সাথে। আছি তো, আমি তোমার পাশে আছি অলওয়েজ। আমি তোমার সঙ্গে আছি, তোমার কাছে আছি। মেঘলাকে তুমি তোমার পাশে পেয়েছো জিজু। তোমার আর চিন্তা কিসের বলো তো? এই সেলে তোমার থাকার জায়গাটা দায়িত্ব নিয়ে পার্মানেন্ট করে দেবে এই মেঘলা দেবরয়। আসলে কি জানিস, সংসারটাকে যখন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা একেবারে চারপাশ থেকে ঘিরে ধরে, তখন এই সংসারের মানুষগুলোকে খুব একসঙ্গে থাকতে হয়, একজোট হয়ে। তাহলে নয় কষ্টগুলোকে খুব ভাগ করে নেওয়া যায়, তাই না? আর এটা সবচেয়ে বেশি কাদের করতে হয় জানিস? বাড়ির মেয়েদের। সংসারটা তো আমাদের, যেন আমাদের এই দায়িত্বটা নিতে হয়। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর কোণে। কথাটা তো আর মিথ্যে নয়।
মন খারাপ তোমার? মন খারাপ করে কি হবে বলো? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? সৈকত এবারে শুধু জামাই ছিল না জানিস, বিয়ের পর থেকেও এবারে ছেলে হয়ে গিয়েছিল। কত আনন্দ, কত হাসি মজা, সবাইকে নিয়ে থাকতে কত ভালোবাসতো। অত বড় লোক বাড়ির ছেলে, কিন্তু যেন একেবারে মাটির মানুষ, মাটির কাছাকাছি থাকতো। আর দেখ সেই মানুষটা কেমন কেমন ছাই হয়ে একেবারে মাটিতে মিশে গেল। এমনটা হওয়ার ছিল বল? আমি সব জানি, সব জানি আমি। আমি শুধু ওপর কথা ভাবছি। আজকে ছেলেটা 3 দিনের কাজ, আর আয়ুষটা ওখানে। আমার ওপর জন্য খুব কষ্ট হচ্ছে জানিস। আমাদের যদি এরকম অবস্থা হয় তাহলে ওপরটা কি করছে কি জানি। একজন মরে হেজে গেল, আর এদের মরা কান্না আর শেষ হয় না। এই এখন কতদিন চলবে কে জানে। একটু কিছু যে ভালো মন্দ খাবো সেটারও উপায় নেই। দুঃখ করো না মা, মেয়েরা শোক পায় আবার সামলেও নেয়। এইসব তো তোমাদের দেখেই শেখা। তোমরা সব কি সুন্দর করে সামলে নিতে পারো। আর আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, সৈকতদার আত্মা যেন খুব শান্তিতে থাকে। তুই আমাদের বাড়ির উপযুক্ত বউ হয়েছিস জানিস। সংসারটা খুব ভালো থাকবে তোর হাতে। সত্যি কদিন আমরা বাড়িটার দিকে ফিরেও তাকাতে পারিনি। তুই কেমন সবকিছু সুন্দর সামলে নিয়েছিস। তোকে আমার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আচ্ছা মা, কোনোদিনও শুনেছো যে মারা মেয়েকে ধন্যবাদ দিচ্ছে? আমি তো এই বাড়ির একজন, আমার যা ডিউটি আছে আমি সেগুলোই পালন করছি। তোর শ্বশুরমশাই একটা কথা বলেন জানিস, বলেন পাকেও পদ্ম ফুল ফোটে রোহিণী। তোকে দেখে আমি সেটা বুঝতে পারছি। আমার কপাল ভালো, তাই তোকে আমি এবারের বউ হিসেবে পেয়েছি। আমি এই বাড়ির বউ হয়ে থাকতে চাই না, তোমাদের মেয়ে হয়ে থাকতে চাই। পাগলি। মা, এই যে আপনি বলুন না বিচক্ষণ মানুষ, এই যে জজ আদালত এটা আজব চিড়িয়াখানা তাই না? আর আমার অদৃষ্টটা দেখুন, আমার কপালে এই সমস্তগুলো ফিরে ফিরেই আসবে। এই জঞ্জালের মধ্যেই আমাকে থাকতে হবে। নাহলে আপনার মতন বিচক্ষণ মানুষ এখানে, এতে একেবারে বেমানান। আর আমি এই বয়সে, ভেবে দেখুন। দাদা সোনাকে নিয়ে এসছি। আমি কিছু বুঝতে পারছি না কি করে এসব হয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বলো না, আমি খুন করতে পারি? দাদা ভাই স্টেডি, তোকে স্টেডি থাকতে হবে দাদা ভাই। দেখ আমরা সবাই খুব ভালো করে জানি যে তুই কোনো দোষ করিসনি। হ্যাঁ, তুই এরকম কাজ করতেই পারিস না, আমরা সবাই জানি। আর ঠিক এই বিশ্বাসটাই তোকে কোর্টরুমে থাকা প্রত্যেকটা মানুষের মনে তৈরি করতে হবে। তুই পারবি দাদা ভাই, তোকে পারতে হবে। ভাগ্নে, ভাগ্নে, শনি, ঘোর শনি, পুরো পরিবারের ওপর শনির প্রকোপ পড়েছে।
শনি কি করে জানিস তো? হ্যাঁ, আরে রাজা রাজাকে তুলে ফেলে দেয়। তা আমরা তো চুনোপুটি, তাই না? তবে তুই চিন্তা করিস না ভাগনা, আমি তোকে কথা দিচ্ছি, তোর বড় বাবু তোকে কথা দিচ্ছে, শহরে তাবর তাবর উকিল এনে তোর পিছনে আমি লাগিয়ে দেবো ভাগ্নে। মোহন আদেব রায় এবার বুঝতে পারবে কার লেজে পা দিয়েছে। কিছু চিন্তা করিস না। এখন এসব কথা থাক না, ওর মনের অবস্থা ভালো নয়, আজকে হয়তো বেল হয়ে যাবে। আজকে দিনটা যাক, তারপর না অন্য কিছু ভাববো। আমি দাদা ভাই, বৌদিকে খুঁজছিস তাই না? আমরাও সকাল থেকে দেখিনি রে, বোধহয় আসেনি। না মানে ওদের বাড়ির এখন যা কন্ডিশন, বোধহয় আসতে পারেনি। ও কেনই বা আসবে? আমার জন্য কি করবে এসে? না দাদা ভাই, এইভাবে প্লিজ বলিস না। দেখ আমরা তো আছি না, হ্যাঁ আমরা আছি তো। হ্যাঁ তুই একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, আমরা সবাই আছি তোর পাশে, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। তোর মতো একটা হাফ ইঞ্চির জন্যে গোটা ব্রহ্মাণ্ডকে কেন খামোখা পিকচারে আনছিস ভাগ্নে? আমি একাই অস্থির নাকি? এই তোমরা দাঁড়িয়ে গেলে কেন? চলো চলো, ওরা নিয়ে চলো। ঠিক আছে চলো, চলো। দাদা ভাই, আমরা আছি, আমরা মা গো, যে অর্ঘ্যই তোমায় দেওয়া হোক সৈকত, সব বৃথা। যতদিন পর্যন্ত না তোমার খুনি শাস্তি পাবে, ততদিন পর্যন্ত তোমার আত্মার শান্তি হবে না। যে তোমার মৃত্যুর জন্য দায়ী, যে তোমায় খুন করেছে, তার শাস্তি হবেই। আমি কথা দিচ্ছি তোমায়, তার চরমতম শাস্তি হবে। নিয়তির হাত থেকে তার রেহাই নেই। যে যন্ত্রণা তুমি পেয়েছো মৃত্যুর সময়, যে কষ্ট সে আমায় দিয়েছে সারা জীবনের মতো আমাকে একা করে দিয়ে, তাকে তো শাস্তি পেতেই হবে। সে কিছুতেই ছাড় পাবে না, কিছুতেই না। তোর এই চোখের জল অগ্নির জন্য তো, আয়ুষী।